আজ এসএসসি নবম দশম পরীক্ষা এবং সেই পরীক্ষা নির্বিঘ্নেই মিটল। পরীক্ষার্থী ৩,১৯,৯১৯। রাজ্যে মোট ৬৩৬ কেন্দ্রে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়। কলকাতা ৪১টি কেন্দ্রে নিয়োগ পরীক্ষা। নবম দশমে শূন্যপদ ২৩,২১২। নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নেই। পরীক্ষার্থী ৩,১৯,৯১৯। রাজ্যে মোট ৬৩৬ কেন্দ্রে শিক্ষক নিয়োগ পরীক্ষা। কলকাতা ৪১টি কেন্দ্রে নিয়োগ পরীক্ষা হয়। নবম দশমে শূন্যপদ ২৩,২১২। নির্বিঘ্নে এসএসসির পরীক্ষা মিটতেই পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নবম দশমে শিক্ষক নিয়োগ পরীক্ষা সফল বলে বার্তা। পরীক্ষার্থীদের পাশাপাশি এসএসসিকে অভিনন্দন ব্রাত্য বসুর। স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের অভিনন্দন। ১৪ সেপ্টেম্বর একাদশ দ্বাদশেও স্বচ্ছ পরীক্ষার টার্গেট। সুষ্ঠু পরীক্ষা এসএসসিকে সব রকম সাহায্যের আশ্বাস। পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে এখনো পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট আছে। পরীক্ষা নিয়ে কোথাও থেকে কোনো অভিযোগ আপনি তো সকাল থেকে তেমন কিছু নেই, সেই জন্য বললাম নির্বিঘ্নে শেষ হয়েছে, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা মিটতেই উপস্থিতির হার নিয়ে রিপোর্ট। কলকাতায় মোট পরীক্ষার্থীদের মধ্যে ৭২% উপস্থিত। ২১ জেলা থেকে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ৭৬.৫%। পরীক্ষায় বসার আবেদন জানিয়েও অনুপস্থিত। কলকাতায় পরীক্ষায় বসলেন না ২৮% আবেদনকারী। জেলায় গড়ে পরীক্ষায় বসলেন না ২৩.৫% আবেদনকারী। নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নে। প্রশ্নপত্র ব্যবস্থাপনায় খুশি পরীক্ষার্থীরাও। ২০০৭-এ আমি ৭ র্যাঙ্ক করেছিলাম, ২০১৬-এ ৪১ র্যাঙ্ক করেছিলাম, এবারেও এরকম করবো। আর কতবার যোগ্যতা পরীক্ষা দেবো নিজে জানি না। মধ্যে থেকে নিজের সংসারটা আর মনে হয় করতে পারছি না। বউ তো বলছে তা থাকবো না, এইরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। ওই বলছে চাকরি নেই তোমার সঙ্গে আর কি জন্য থাকবো। দিদি পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নপত্র ভালো হয়েছে। কোনো অভিযোগ? কোনো অভিযোগ নেই, সব ব্যবস্থা খুব ভালো। পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ? না, কোনো এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। ভালো হয়েছে। কোনো প্রশ্ন, কোনো অভিযোগ? না, অভিযোগ নেই, কোশ্চেন ভালো এসেছে, ঠিকঠাক। কোনো অভিযোগ? না, কোনো অভিযোগ নেই। প্রশ্নপত্র ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক ছিল, ভালো হয়েছে। প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ? ইজি ছিল। প্রশ্ন খুব ইজি। কোনো অভিযোগ? না। পরীক্ষা কেমন হলো? রেজাল্ট বেরোলে বোঝা যাবে। প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ? না, প্রশ্ন নরমাল। ওএমআরএ কার্বন? হ্যাঁ, দিয়েছে। ওএমআরএ কার্বন কপি পেয়েছে। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালোই হয়েছে। প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ? না। পরীক্ষা ভালোই হয়েছে, মোটামুটি কোশ্চেন মোটামুটি ঠিকই আছে। স্কুল সার্ভিস কমিশনের এতদিন বাদে একটা পরীক্ষা হচ্ছে, এতে অনেক বেকার ছিল তো চাকরি পাবে। কোশ্চেন মোটামুটি ঠিকঠাকই ছিল, খুব একটা কঠিন হয়নি, মোটামুটি পড়াশোনার মধ্যেই এসেছিল। পরীক্ষা সেন্টারে এমনি ব্যবস্থাপনা খুবই ভালো, মনে তো হচ্ছে এবারে স্বচ্ছ হবে, দেখা যাক তারপরে। কোশ্চেন কেমন আসছে? কোশ্চেন মোটামুটি হয়েছে, ভালোই। ভরসা করতে পারছেন কমিশনকে? ভরসা করতে পারছেন? আপনি কি ফ্রেশ ক্যান্ডিডেট? পরীক্ষা কোনো অসুবিধা হয়েছে? নিরাপত্তা ব্যবস্থা কেমন? কমিশনের উপরে ভরসা রয়েছে? কি নাম? হ্যাঁ, ভরসা তো অবশ্যই রয়েছে, যার জন্য পরীক্ষা দেওয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ পরীক্ষা। এসএসসির পরীক্ষায় আন্দোলনকারী চিন্ময় মণ্ডল। নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতনের পরীক্ষা চিন্ময় মণ্ডলের। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ পরীক্ষা। এসএসসির পরীক্ষায় আন্দোলনকারী চিন্ময় মণ্ডল। নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতনে পরীক্ষা দিলেন চিন্ময় মণ্ডল। যথেষ্ট প্রশ্ন সহজ হয়েছে আমার সাবজেক্টে, আমি বলতে পারি। অন্যান্য সাবজেক্টেও খোঁজ নিলাম, তারাও বললো যে কোশ্চেন সহজ এসছে, অতএব কাট অফ হাই নামবে। নিয়োগ হয়ে গেলে আবার 2 বছর পরে 3 বছর পরে কি বেরোবে তা তো এখন বলা সম্ভব নয়। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ পরীক্ষায় সোনারপুর বিদ্যাপীঠে পরীক্ষা যোগ্য চাকরিহারা মেহবুব মণ্ডলের। যখন আমি পরীক্ষার হলে ঢুকেছি তখন থেকে আমি নার্ভাস ফিল করেছি যে এই স্কুলটাতে আমি এবারেও মাধ্যমিকের খাতা নিতে এসেছি। মানে প্রথমে ঢুকেই আমি মানসিকভাবে অসুস্থ অনুভব করছি। নিয়ম মেনে পরীক্ষা হয়েছে, আমরা আনটেন্টেড টিচার, স্বচ্ছ নিষ্কলঙ্ক, তারপরে আমাদেরকে দাহ করানো হয়েছে। আমরা আতঙ্কিত, আমরা আশঙ্কিত। এসএসসির পরীক্ষা সুমন বিশ্বাসে। চুচুড়া বিনোদনী গার্লস হাই স্কুলে পরীক্ষা দিলেন। পরীক্ষার প্রশ্নপত্র
অপেক্ষাকৃত সহজ। আমরা যোগ্য শিক্ষকরা এই পরীক্ষার ইনভিজিলেটর থাকার কথা, সেইখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম, আবারও সেই একই পরীক্ষা। কেন পরীক্ষায় বসতে হলো আমাদেরকে? চাকরি চুরি করলো কে? 14ই সেপ্টেম্বরটা শুধু যেতে দিন, 2 বারের অনশন, যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে পাথেয় করে আমরা সব এক হয়ে নামবো। বাংলার নিয়োগ পরীক্ষায় ভরসা, ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে বাংলায় চাকরি প্রার্থীরা। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান থেকে রাজ্যে পরীক্ষার্থীরা। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে নিয়োগ বন্ধ বলে দাবি চাকরি প্রার্থীদের। ভিন রাজ্যে 31,000-এর বেশি চাকরি প্রার্থী পরীক্ষায় বসেছে, এমনটাই দাবি এসএসসি। जो यूपी गवर्नमेंट हमारी है तो उन्होंने अभी तक कोई वैकेंसी दिया नहीं। 2021 के बाद से उन्होंने कोई वैकेंसी नहीं दिया, इसलिए बेरोजगारी बढ़ती जा रही है और हम लोग अदर स्टेट में भी अप्लाई कर रहे हैं ताकि कहीं भी हमें जो है रोजगार मिल सके। एग्जाम का डेट आता रहता है, फिर आगे टलता रहता है, उसका कोई मतलब है नहीं, मतलब क्लियर नहीं रहता है कि अभी डेट आ गया तो चलो हो जाएगा, होता नहीं है, डेट आगे चली जाती है। कभी लास्ट भर्ती 2019 में आई थी 69,000, उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है। उसमें भी आरक्षण घोटाला करके 68,500 जो वैकेंसी हुई थी 6800 की लास्ट लिस्ट निकाल दी है, पर उसमें भी अभी तक सुप्रीम कोर्ट के आदेश पे कोई भी जजमेंट नहीं आ पाया है। नई वैकेंसी 2022 में फॉर्म आए थे टीईटी पीईटी के, उसकी 4 बार परीक्षा डेट आ चुकी, उसके बाद अभी तक कोई परीक्षा नहीं है। पेपर तो बढ़िया आया था और जनरल पेपर ही था, बहुत कठिन नहीं था। और पेपर डायरेक्ट, चूंकि इसमें सिलेक्शन होना है, डायरेक्ट जॉब मिलेगी, कोई यह स्टेट जैसा तो ये है नहीं, तो पेपर का लेवल बहुत अच्छा था। উত্তরপ্রদেশ সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য থেকে বাংলার নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীরা। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরকে তো কুণাল ঘোষের, পাল্টা আক্রমণ দেবজিৎ সরকারের। পশ্চিমবঙ্গে বাঙালির জন্য তো শুধু গাড়োয়ান আর দারোয়ানের চাকরি, শুধু জোম্যাটো, সুইগি আর ওলা উবের চালানোর চাকরি। উচ্চ শিক্ষিত তারাও ব্যাঙ্গালোরে, আর যারা লেখাপড়া করতে পারেননি এই শিক্ষা ব্যবস্থায়, তৃণমূলী শিক্ষা ব্যবস্থায়, তারা আজকে হরিয়ানা কিংবা চণ্ডীগড় কিংবা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় রিক্সা চালাচ্ছেন অথবা হোটেলে গিয়ে বয়ের কাজ করছেন। বাংলা এখন অন্যান্য রাজ্যের দিকে এগোচ্ছে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। নবম দশম নিয়োগ পরীক্ষা 91% উপস্থিতি, বিবৃতি জারি এসএসসির। আরো ডিটেল জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, সার্ভিস কমিশনের তরফে অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে 91% উপস্থিতি হয়েছে নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায়। রাজ্যের 24টি জেলা মিলিয়ে উপস্থিতির হার 91%। যদিও প্রাথমিকভাবে এই পরিসংখ্যানই এসএসসির তরফে জানানো হয়েছে। এসএসসি এটাও জানাচ্ছে আরো ডিটেলস, আরো বিস্তারিতভাবে তাদের কাছে আসবে, কিন্তু এখনো পর্যন্ত যে পরিসংখ্যান এসে পৌঁছেছে তাতে 91% উপস্থিতির হার রয়েছে। পাশাপাশি এসএসসির তরফে এটাও জানানো হয়েছে যে বাইরের রাজ্যগুলি থেকে 31,000 পরীক্ষার্থী আবেদন করেছেন পরীক্ষার জন্য। এসএসসির তরফে এটাও জানানো হয়েছে যে নির্বিঘ্নেই পরীক্ষা হয়েছে এবং পরীক্ষা নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই। তুমি জানো, কিছুক্ষণ আগে এসএসসি চেয়ারম্যান জানিয়েছিলেন যে পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে, পরীক্ষা নিয়ে কোনো রকম অভিযোগ নেই। তবে কলকাতাতে কিন্তু পরীক্ষার্থীদের উপস্থিতির হার খুব একটা সন্তোষজনক নয় বলে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা বলছেন। তারা জানাচ্ছেন যে কলকাতার যে 41টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয়েছে সেখানে উপস্থিতির হার 72% থেকে সামান্য বেশি। যে পুরো রিপোর্ট এসছে কলকাতার 41টি পরীক্ষা কেন্দ্র থেকে, তাতে মিলিয়ে দেখা যাচ্ছে কিন্তু সার্বিকভাবে জেলায়, অর্থাৎ রাজ্যে 24টি জেলা মিলিয়ে এই উপস্থিতির হার বেড়ে দাঁড়ালো 91%। তেমনটাই এসএসসির তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হলো। বেশ, আসছি পরের খবরে। কলকাতায় পেট্রোল পাম্পে দুষ্কৃতী তাণ্ডব। রাতে গাড়ি নিয়ে নেতাজি নগরের পাম্পে 4 যুবক। আচমকাই গাড়ি থেকে নেমে কর্মীর উপর চড়াও। সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের সামনে তুলে ধরেছি। কলকাতায় পেট্রোল পাম্পে দুষ্কৃতী তাণ্ডব। নেতাজি নগরের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, দেখুন। আচমকাই গাড়ি থেকে নেমে কর্মীর উপর চড়াও 4 দুষ্কৃতী। পাম্পের কর্মীকে চড় থাপ্পড় মারছে। কিন্তু কেন মারধর করা হলো পেট্রোল পাম্পের কর্মীকে,
কি অভিযোগ, কি কারণ, বিস্তারিত জানাবে সমীর, রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো যেটা ঘটনা হচ্ছে ইসলাম ভাটার পাটুলি মোড়ে 45 নম্বর বাস স্ট্যান্ডের কাছে একটি পেট্রোল পাম্প আছে। সেই পেট্রোল পাম্পে আচমকাই রাত্রিবেলা মানে পিএনজি গ্যাস নিতে যায় গ্রাহক। সেই সময় গ্রাহককে দিতে দেরি হয়। সেই সময় গ্রাহক যে দুষ্কৃতী তারা প্রথম ওদের সঙ্গে তর্ক বিতর্ক হয়, যারা দোকান যারা কাজ করছিল তাদের সঙ্গে তর্ক বিতর্ক হতে এবং তাদেরকে মারার পরে তারপরে দেখছে যখন এই গ্যাসের যারা কর্মচারী ছিল তারাও তর্কে জড়িয়ে যায়। তারপরে বাইরে থেকে দুষ্কৃতীকে ফোন করে আরো ডাকা হয়, ডেকে তখন ওই যে গ্যাস ভরছিল তাকে খুব মার মারা হয় এবং তারপরেও এবার কিছুটা দূরে ওদের অফিস আছে, সেই অফিসটার দরজাগুলো ধাক্কা মারে এবং যখন ওই গ্যাসের যে কোম্পানির মালিকরা তারা যারা স্থানীয় আছে তারা তাদের সঙ্গে যখন বলে জড়িয়ে পড়ে তখন ঝগড়ায়, তখনই উনি বলে যে আমরা স্থানীয়, আমরা যা খুশি করতে পারি। এই দুষ্কৃতীদের তাণ্ডব এই রাত্রিবেলা কলকাতা শহরে। তখন গ্যাস মালিক বলে না, এই দুষ্কৃতীরা এসেছিল, এরকম আমাদের লেবারদেরকে মারধর করেছে এবং যারা এরকম ঘটনা ঘটেই থাকে। কিন্তু এই ঘটনা যে এরকম ঘটনা ঘটলো আচমকাই রাত্রিবেলায়, সেই নিয়ে সঙ্গে সঙ্গে নেতাজি নগর সিএনজি দেওয়া হচ্ছে, লাইন বাই লাইন দেওয়া হচ্ছিল, তখন একটা গাড়ি এসেছে, উনি 4 জন নেমেছে, আমাদের স্টাফ সাথে ঝগড়া অশান্তি চালু করে দিয়েছে। আমরা তো ঝগড়া হামেশা মিটে চেষ্টা করি, কি ঝগড়া যত মিটে যাবে ওর তো ভালো হবে, কিন্তু এখন আমার স্টাফ আমরা সবাই লোক ভয়ের মধ্যে আছে। সিএনজি নিয়ে হার্ট পাম্পে এটা ঝগড়া অশান্তি হচ্ছে, এটা অ্যাকচুয়াল মে সব লোক আগে পাচ্ছে না, এই জন্য ঝগড়া অশান্তি হয়, এটা নর্মাল কথা। আরো এক চাঞ্চল্যকর ঘটনা, ভিডিও কল চলাকালীন আত্মঘাতী তরুণী। বাঁশডোনের বিবেকানন্দ পার্কে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। আত্মঘাতী সুদীপ্তা মাইতি নামে তরুণী, প্রেমিকের সঙ্গে ভিডিও কলের সময় আত্মহত্যা। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে আত্মহত্যা? আচ্ছা, একেবারেই গতকাল যখন এই সুদীপ্তা মাইতি তিনি যখন আত্মঘাতী হন তার কিছুক্ষণ আগেই ভিডিও মেসেজ পাঠান তার পুরুষ সঙ্গীকে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মানসিক অবসাদে তিনি ভুগছিলেন, এমনটাই কিন্তু একটি ভিডিও বার্তা তিনি তার এই পুরুষ সঙ্গীকে পাঠান। কিছুক্ষণের মধ্যেই সেই রোহিত নামে যাকে পাঠানো হয় সে ঘটনাস্থলে গেলেই দেখা যায় যে তিনি ঘরের ভেতরে রয়েছেন। সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে গত 6 মাস হয়েছে বাঁশডোহরি থানার এলাকার এই বিবেকানন্দ পার্কে এই সুদীপ্তা মাইতি বাড়ি ভাড়া নিয়েছেন এবং তার সঙ্গে তার পুরুষ সঙ্গী থাকতেন। কয়েকদিন আগে থেকেই তাদের মধ্যে কিছু সমস্যা চলছিল, সেই কারণেই কি তাহলে আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, বা কি এমন ঘটলো যে তাকে আত্মহত্যা করতে হলো, গোটা বিষয়টি ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে বাঁশডোহরি থানার পুলিশ। দোকানে কোনদিন আসে না মেয়েটা, ছেলেটাই আসতো মাঝে মাঝে, মাল নিত চলে যেত, থাকতো অনেকদিন থেকে, প্রায় তো 6 মাসের বেশি হবে। ওই দুজনেই থাকতো, আরো অনেক ভাড়াটে তো আছেই। গোল্ড লোন শোধ করেও ব্যাংক থেকে উধাও গয়না, ব্যাংকের লকার থেকে উধাও প্রায় কোটি টাকার সোনার গয়না। ভবানীপুরের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কি অভিযোগ সামনে এলো? দেখো, লালবাজারের গোয়েন্দা বিভাগের তরফে এই প্রতারণার তারা তদন্তে নেমে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তৎকালীন যিনি ক্যাশিয়ার ছিলেন তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। সিদ্দিকা খাতুন, তিনি শিয়ালদা এলাকার বাসিন্দা। 2017 সালে তার ছেলে মেয়ের MBBS পড়ানোর জন্য তিনি তার সেই সময় তার বাজার মূল্য গয়না মানে সোনা এবং ডায়মন্ডের যে গয়না প্রায় 40 লক্ষ টাকা সেই সময় বাজার মূল্য ছিল, যা বর্তমান বাজার মূল্য 1,20,00,000 টাকা, তা সেই সময় ব্যাংকের কাছে বন্ধক রেখে বা ভবানীপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বন্ধক রেখে তিনি প্রায় 9,40,000 টাকা ঋণ নিয়েছিলেন। 2017 সালে অগাস্টে তিনি ঋণ নেন। 2018 সালে জানুয়ারি মাসে সেই ঋণ পরিশোধ করে দেন, কিন্তু তারা সেই গয়না তখন নেননি। সেই গয়না ব্যাংকের লকারেই ছিল, কারণ ছেলেমেয়ের পড়ার সুবাদে তার এই সিদ্দিকা খাতুন কলকাতার বাইরে ছিলেন। এখানে বাড়ি ফাঁকা থাকার কারণে তিনি মনে করেছিলেন যে গয়না এই ব্যাংকের লকারে সেফ থাকবেন। 2024 সালে ছেলেমেয়ের পড়াশোনা শেষ হয়, তারা কলকাতা ফিরে আসেন। এরপরে গয়না তারা যখন আনতে যান ব্যাংকের কাছে, ব্যাংক থেকে জানানো হয় সেই গয়না সিদ্দিকা খাতুন তুলে নিয়েছেন। তিনি অবাক হন এবং তাকে নথি দেখানো হয়, সেখানে নথিতে সিদ্দিকা খাতুনের সিগনেচার করা রয়েছে। এরপরে তিনি ভবানীপুর থানার দ্বারস্থ হন। তদন্তবার হাতে নেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে হাতের লেখার
এক্সামিন করানো হয়, দেখা যায় যে ব্যাংকে যে সিগনেচার করে সেই গয়নাগুলো তুলে নেওয়া হয়েছে সেই সই জাল করা হয়েছে, অর্থাৎ ফরজারি করা হয়েছে। এরপরই প্রতারণার মামলা শুরু হয়। ইতিমধ্যেই গতকাল তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এই ব্যাংকের যিনি তৎকালীন ক্যাশিয়ার ছিলেন, যিনি অবসর নিয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে তদন্তে কলকাতা পুলিশের নজরে রয়েছে তৎকালীন ব্যাংকের যিনি ম্যানেজার এবং অন্যান্য যারা কর্মী ছিলেন তারা। বেশ, আমার মা গোল্ড লোন নিয়েছিল 2017 আগস্টে। এবার ওটা মা যে থাকছিলেন এখানে কলকাতায় ছিলেন না, মা বাইরে ছিলেন। 2018-তে পেমেন্ট হয়ে যায়। পেমেন্ট হওয়ার পরেও তারপর আর মা যেহেতু ছিল না এখানে, তো ওটা নেওয়া যায়নি। এখন যখন আমরা নিতে যাই তখন সেখানে বলে যে আপনি অলরেডি নিয়েছেন। ওরা একটা ফজ সিগনেচার দেখায়, দেখে বলে এই তো আপনি সই করে নিয়ে চলে গেছেন। তখন আমাদের ডাউট হয় ওরা নিশ্চয়ই কিছু একটা নোকানো বা সাপ্রেস করার চেষ্টা করছে। তখনই আমরা বাধ্য হয়ে তারপর পুলিশের দ্বারস্থ হই। উনি যেটা শুনেছি উনি ক্যাশিয়ার। 80 লক্ষ টাকার একটা গোল্ড অর্নামেন্ট ডিপোজিট করে একটা লোন নেওয়া হয়েছিল। গোল্ড অ্যান্ড ডায়মন্ড দুটোই ছিল, অ্যান্ড ইট ওয়াজ টোটালি রিফান্ডেড দ্য গোল্ড অ্যামাউন্ট। বাট সাডেনলি গোল্ডটা নিতে যাই, ওভারনাইট কি হয়, গোল্ডটা গায়েব হয়ে যায় অন দ্য বেস অফ ফ্রড সিগনেচার, যেটা ডিফেক্টিভ কমপ্লেন্টে কখনো ছিলই না। আফটার দ্যাট ইন্টারনাল ইনভেস্টিগেশনস টুক প্লেস। ব্যাংকের SBI যেটা নিজে করেছে তার থেকে কিছুই আসেনি। এভরিথিং ওয়াজ কনকক্টেড অ্যান্ড গট আপ। At the end of the day, we had to file an FIR. On the basis of that, the current arrests were made. উনি ক্যাশিয়ার ছিলেন প্লাস ভল্টও ম্যানেজ করতেন। He had the knowledge of the entire thing. He was totally involved. 120B conspiracy materialsও পাওয়া গেছে ওনার এগেনস্টে। গোল্ডটা দিয়ে ইনিশিয়ালি গোল্ড লোন নেন, সেই গোল্ড লোনটা নেওয়ার পরে কিছুদিনের মধ্যে ওরা লোনটা শোধ করে দেন, তাহলে গোল্ডটা ওনারা পাবে। এখন গোল্ডটা না নিয়ে ওনারা বাইরে যান এবং বলেন যে আমরা কিছুদিন পরে এসে নিচ্ছি। যখন ফিরে এসে বলেন গোল্ডটা ফেরত দিন, তখন ওনারা বলেন আমরা তো গোল্ডটা নিয়ে চলে গেছেন, এবং সেই রেসপেক্টে ডকুমেন্ট দেখায় যে ওরা সই করে নাকি গোল্ড নিয়ে গেছে। এবার এই সইটা দেখা যাচ্ছে যে ইনাদের সই নয়। তারপর নিশ্চয় ব্যাংকের ভেতরে যারা আছে তারা ছিলেন। আজকে যাকে নিয়ে এলাম তাকে তিনি ওর মধ্যে যুক্ত ছিলেন, সেই টেনিয়রে উনি কাস্টাডিয়ান ছিলেন এবং ওনার নলেজ আছে, ওনার ইনভলভমেন্ট আছে, আমরা পাচ্ছি। আজকে কোর্টে নিয়ে এসেছিলাম, লাইট কোর্ট 9 দিনে পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছেন। কৃষ্ণনগর খুনে জালে অভিযুক্তের বাবা, ছাত্রী খুনে আগেই পাকড়াও দেশরাজ সিং। এবার রাজস্থানের জয়সলমের থেকে ধৃত বাবা, ছেলেকে মদতের অভিযোগেই পাকড়াও বাবা। বিএসএফ এ কর্মরত রঘুবীন প্রতাপকে গ্রেফতার করল পুলিশ। কৃষ্ণনগর খুনে জালে অভিযুক্তের বাবা সমীর রুদ্র রয়েছে সরাসরি আমার সঙ্গে। সমীর, আগেই গ্রেপ্তার খুনি ছেলে দেশরাজ সিং, এবার তার বাবাকেও গ্রেফতার করা হলো। একদমই তাই প্রিয়ঙ্কা, দেখো এই যে কৃষ্ণনগরের খুনের মূল অভিযুক্ত দেশরাজ সিং, তার বাবাকে আজকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে রাজস্থানের জয়সলমীর থেকে। তিনি কিন্তু রাজস্থানের জয়সলমীরে বিএসএফে কর্মরত ছিলেন এবং গত শনিবারে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং সেই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কিন্তু কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ রাজস্থানের জয়সলমীরে পৌঁছে যায়। কিন্তু আইনি জটিলতার কারণে বিএসএফের পক্ষ থেকে তাকে হস্তান্তর করা হয়নি পুলিশের কাছে। অবশেষে গতকাল পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজকে তাকে জয়সলমীর আদালতে তোলা হয় এবং সেখান থেকেই ট্রানজিট রিমান্ড নিয়ে আজকে তাকে আগামীকাল থেকে কৃষ্ণনগর নিয়ে আসা হবে। তবে ইতিমধ্যেই কিন্তু এই দেশরাজ সিং এর সাথে তার বাবার কিন্তু যোগসূত্র পেয়েছেন, কারণ যখন এই খুনের পর দেশরাজ সিং উত্তরপ্রদেশের চম্পটদায়, সেই চম্পটদাহ থেকে শুরু করে সেখানে আত্মগোপন করে থাকা পর্যন্ত সম্পূর্ণভাবে সাহায্য করছিল তার বাবা, এবং এমনটা তথ্য কিন্তু পুলিশের কাছে এসেছে এবং এই তথ্যের ভিত্তিতে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবং এছাড়াও জানা গিয়েছে যখন সে নেপাল ভারত সীমান্তে আত্মগোপন করেছিল সেই সময় সেই হোটেলে থাকার জন্য টাকা দিয়ে তাকে সাহায্য করেছিল এবং হোটেল মালিকের কাছে টাকা পাঠিয়েছিল এই দেশরাজ সিং এর বাবা, এবং তাকে সেই টাকা দিয়ে হোটেল ভাড়া যেমন মিটিয়েছিল এর পাশাপাশি নতুন মোবাইলও কিনে দিয়েছিল। এমনকি তাকে পালানোর জন্য কিন্তু ট্রেনের টিকিটও কেটে দিয়েছিল এই দেশরাজ সিং এর বাবা। ফলে এই সব কারণগুলো বা প্রমাণগুলো হাতে আসার পরে কিন্তু পুলিশ একে গ্রেপ্তার করার জন্য উদ্যোগী হয়। অর্থাৎ খুনি ছেলেকে মদত দেওয়ার অভিযোগেই গ্রেপ্তার দেশরাজ সিং এর বাবা রঘু প্রতাপ সিং।